আচ্ছা, নবম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। আরও প্রিসাইজলি বলতে গেলে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কোষীয় শ্বসন। নাও, শ্বসন ব্যাপারটা কি? দেখো, খুব সোজা করে বলতে গেলে শ্বসন মানে খাদ্য, আমরা যে খাবার দাবার খাচ্ছি সেই খাবার থেকে শক্তি তৈরি হওয়া, তাই না? আমরা যে খাবার দাবার খাই, যে যা খেতে পছন্দ করো আর কি, অবশ্য অপছন্দের খাবারও মা খাইয়ে দেয়, এই খাদ্য থেকে আমাদের বডির ভেতরে শক্তি তৈরি হয়। আর সেই শক্তিটা আমাদের নানা কাজে লাগে, তাই না? আমাদের চলাফেরা, আমাদের দেহের রোগ প্রতিরোধ, দেহের বৃদ্ধি, চিন্তা ভাবনা করা, এরকম নানা কাজে শক্তি লাগে। সেই কারণে এই খাদ্য এত ইম্পর্ট্যান্ট। এবার এই খাদ্য থেকে শক্তি কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখে নেব। দেখো, খুব সোজা কথায়, খাদ্য থেকে শক্তি তৈরির একমাত্র উপায় হচ্ছে দহন, খাদ্যটাকে পুড়িয়ে দেওয়া। কীরকম খাদ্য? দেখো, আমরা সারাদিন যা খাবার দাবার খাই, ভেবে দেখো, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে গ্লুকোজ, তাই না? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, সেটা ভাত, রুটি, চাউমিন, ম্যাগি, শাকসবজি, প্রায় পুরোটাই কার্বোহাইড্রেট। উদ্ভিদরা পুরোটাই কার্বোহাইড্রেট। তাহলে এত এত কার্বোহাইড্রেট বডির ভেতর ঢুকছে, সেটা ভেঙে না গ্লুকোজ তৈরি হয়। বডির ভেতর খাবারটা ছোট 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 টুকরো করা হয়। এই টুকরোটা কিভাবে করা হয় আমরা আরেকটা ভিডিওয়ে দেখব, পৌষ্টিক তন্ত্র বলে এই টুকরো করার জায়গাটাকে। তাহলে আমরা একেবারে চলে আসি গ্লুকোজের কথায়। তাহলে আমাদের বডির মধ্যে খাবার থেকে আমরা প্রচুর গ্লুকোজ পাই। সেই গ্লুকোজটা পুড়িয়ে দহন করে আমাদের বডিতে শক্তি তৈরি হয়। আর দেহের ভেতর শক্তি মানে এটিপি, তোমরা জানোই। অর্থাৎ কিনা শ্বসনের পদ্ধতি হলো বডির ভেতরে গ্লুকোজটা পুড়িয়ে শক্তি বা এটিপি তৈরি করা। এবার একটা জিনিস ভেবে দেখো, কোনো কিছু দহন করার জন্য কোন গ্যাস লাগে? উত্তর হচ্ছে অক্সিজেন। আর পোড়ালে কী কী তৈরি হয়? ভেবে দেখো, এক টুকরো কাগজ ধরো তুমি পোড়াচ্ছ, আগুন বেরোচ্ছে, এক টুকরো কাগজ পোড়াতে তোমার অক্সিজেন লাগবে। আর তৈরি কী হবে? তৈরি হবে আগুন, মানে তাপ, আলো, অর্থাৎ কিনা শক্তি। তাছাড়া কি তৈরি হবে? তৈরি হবে কার্বন ডাই অক্সাইড এবং পড়ে থাকবে ছাই। একইভাবে দেহের ভেতরও গ্লুকোজটা অক্সিজেনের সাহায্যে দহন করা হয় এবং তার ফলে তৈরি হয় শক্তি মানে এটিপি। তার সাথে কার্বন ডাই অক্সাইড এবং ছাই মানে রেচন পদার্থ, যারা বৃক্ক মানে কিডনি হয়ে আলটিমেটলি টয়লেটের মাধ্যমে বেরিয়ে চলে যাবে। এটাও আমরা পরে ডিটেলে পড়ব। তাহলে দেখো, যে পদ্ধতিতে কোষের ভেতর গ্লুকোজ থেকে অক্সিজেনের মাধ্যমে শক্তি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, রেচন পদার্থ তৈরি হয়, তাকে বলা হয় শ্বসন। তবে আপাতত এটাকে আমরা কি বললাম? এটা অ্যাকচুয়ালি একটা দহন, পোড়ানো। এবার একটু গল্প আছে। গল্প কি? 1 নম্বর গল্প হচ্ছে, এই জন্যই দেখো আমরা কন্টিনিউয়াস অক্সিজেন গ্রহণ করি আর কন্টিনিউয়াস কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিই। ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? তার সাথে আরও একটা গল্প আছে, শোনো। গ্লুকোজটা আমরা যদি জাস্ট দহন করে দিই, পুড়িয়ে দিই, ও হুশ করে পুড়ে খুব তাড়াতাড়ি শক্তি উৎপন্ন হয়ে যাবে। এবার অত তাড়াতাড়ি উৎপন্ন হওয়া শক্তি দিয়ে বডির এতগুলো কাজ সব কটা তো করা যাবে না। তাই আমরা কি করব? তাই আমরা গ্লুকোজ থেকে শক্তি তৈরি করার পদ্ধতিটা ছোট ছোট একাধিক স্টেপে ভেঙে দেবো। অর্থাৎ এই একাধিক স্টেপে ভাঙা জায়গাটাকে, পুরোটাকে বলা হবে শ্বসন। দেখো, শ্বসন আর দহনের প্রধান পার্থক্য হচ্ছে, দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি সেম প্রসেস, দুজনেই কিন্তু অক্সিজেন দিয়ে খাবার পোড়ানো। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো শ্বসনটা স্লো হয় এবং অনেকগুলো স্টেপে হয়, আর দহন হুশ করে একবারেই হয়ে যায়। এবার আমরা চলে আসি, তাহলে এই শ্বসন কোথায় হয়? দেখো, খুব সোজা কথা, শ্বসন হয় সজীব কোষে। যে কোষ বেঁচে আছে সেই কোষের খাবার থেকে শক্তি তৈরি করতে হবে, কারণ সেই কোষটার একটা কাজ আছে, কাজের জন্য শক্তি লাগবে। তাহলে শ্বসন হবে সজীব কোষে। সজীব কোষের কোথায় শ্বসন হবে? দেখো, শ্বসন মানে এটিপি তৈরি, সুতরাং বুঝতেই পারছো 1 নম্বর গল্প চলেই আসছে, মাইটোকন্ড্রিয়ায় অবশ্যই শ্বসন হবে, কারণ মাইটোকন্ড্রিয়াতেই তো শক্তি উৎপন্ন হয়, তাই না? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, তো আমরা সবাই জানি। ওকে, তাহলে শ্বসনের স্থান কি? মাইটোকন্ড্রিয়া শ্বসনের স্থান হিসাবে একদম কোয়ালিফাইড। তবে
শ্বসন শুরু কিন্তু হবে সাইটোপ্লাজমে। ভেবে দেখো, এক টুকরো গ্লুকোজ আছে, হ্যাঁ, এক টুকরো গ্লুকোজ আছে, সেটা কোষের ভেতর ঢুকছে। ধর এরকম একটা কোষ আছে, এই কোষের ভেতর গ্লুকোজটা ঢুকছে। ঢোকার সময় মাইটোকন্ড্রিয়া তো কোষের এই জায়গাটায়, যখন ঢুকলো প্রথমেই সে কোষের সাইটোপ্লাজমে টপাত করে ঢুকলো না, তারপর তো সে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ায় ঢুকবে, তাই না? তাহলে প্রথম শ্বসন কোথায় হবে? উত্তর হলো সাইটোপ্লাজমে। তারপর কোথায় হবে? তারপর হবে মাইটোকন্ড্রিয়ায়। এবার মাইটোকন্ড্রিয়ার দুটো অংশকে আমরা এখানে নেব, এক হচ্ছে ধাত্র আর এক হচ্ছে ক্রিস্টি। তোমরা মনে করে দেখো, মাইটোকন্ড্রিয়া দেখতে এই রকম একটা শিম বীজের মতো ছিল, বা ওই যে সুইমিং পুলের মতো ছিল, তার মধ্যে এইরকম আঙুলের মতো জায়গা ছিল আর মাঝে ফাঁকা জায়গা ছিল। এই ফাঁকা জায়গাটাকে বলে ধাত্র, আর এই আঙুলের মতো জায়গাগুলোকে বলে ক্রিস্টি। তাহলে শ্বসন এই তিনটে জায়গায় হচ্ছে। সাইটোপ্লাজমে গল্পটা শুরু হলো, সেটা কন্টিনিউ হবে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, আর গল্পের আরও একটা পার্ট হবে ক্রিস্টিতে। বোঝা গেছে? দেখো, এই তিনটে জায়গায় ভাগ করে দিয়েছি কেন বলো তো? যাতে স্টেপটা লম্বা হয়, সময়টা বেশি লাগে, শক্তি ধীরে ধীরে উৎপন্ন হয় এবং সেই শক্তিটা বডি কাজে লাগানোর মতো সময় পায়। চলো তাহলে আমরা প্রথম স্টেপে চলে আসি, শ্বসনের স্টেপ 1। ওকে, শ্বসনের স্টেপ 1 তাহলে কোথায় হবে? উত্তর হচ্ছে সাইটোপ্লাজমে। তাহলে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে, দেখো, গ্লুকোজটাকে আমায় পোড়াতে হবে। পোড়ানোর জন্য আমি ব্যাপারটাকে স্লো ডাউন করতে চাই, যাতে ধীরে সুস্থে পড়ে। তাই জন্য আমি ফার্স্ট কী কাজ করব? গ্লুকোজ যার 6টা কার্বন রয়েছে তাকে ভেঙে আমি তিনটে কার্বন ওলা দুটো পদার্থে পরিণত করে নেব। অর্থাৎ গ্লুকোজ ভেঙে তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড, যাদের প্রত্যেকের 3টে করে কার্বন আছে। মানে গ্লুকোজ, যার সংকেত তোমরা জানো C6H12O6, সে ভেঙে 3টে কার্বনওয়ালা দুটো পদার্থে তৈরি হবে। ওকে, আর এই প্রসেসটাকে বলে গ্লাইকোলাইসিস। ভেবে দেখো, লাইসিস মানে ভাঙা তো, তাই না? তাহলে গ্লুকোজ ভাঙার প্রসেসের নাম গ্লাইকোলাইসিস। কোথায় হবে? উত্তর হচ্ছে সজীব কোষের সাইটোপ্লাজমে। আর এই একটা জিনিস মনে রাখবে, এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমরা 8 অণু এটিপি পাই। এই 8 অণু এটিপি কীভাবে পেলাম, কোথায় তৈরি হয়, সেই নিয়ে আসছি। এবার সেকেন্ড স্টেপে আসি। শোনো, এই যে পাইরুভিক অ্যাসিড, এই পাইরুভিক অ্যাসিডটা এইবার সোজা ঢুকে যাবে কোথায়? ঢুকে যাবে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এই মাইটোকন্ড্রিয়ার ধাত্রে পাইরুভিক অ্যাসিড রূপান্তরিত হবে অ্যাসিটাইল কোএতে। খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে গ্লাইকোলাইসিস দ্বারা উৎপন্ন পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রবেশ করে উৎপন্ন হবে অ্যাসিটাইল কোএ। আর এই ধাত্রের মধ্যে অলরেডি আছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরা দুজন একত্রিত হবে। অ্যাসিটাইল কোএ আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একত্রিত হবে, হয়ে নানা বিক্রিয়ার মাধ্যমে আবার অ্যাসিটাইল কোএ আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডই পরিণত করবে। ওকে, একাধিক বিক্রিয়ার মাধ্যমে ঘুরে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ কিনা এটি একটি চক্রাকার পদ্ধতি, তার নাম ক্রেবস চক্র। আর এই যে ঘুরছে, একটা জিনিস ভেবে দেখো, আসল লক্ষ্য তো এটিপি তৈরি করা, তাই না? আর ওইদিকে একটা জিনিস আমরা মনে করে দেখি, এটিপির মেন মিস্ত্রি কি ছিল? NADPH2 না? সালোক সংশ্লেষে পড়েছি। তাহলে এই যে যখন অ্যাসিটাইল কোএ আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মিশে ঘুরে আবার ক্রেবস চক্রের মাধ্যমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, এর মাঝের স্টেপে অনেকবার NADH2 তৈরি হবে, বেশ কয়েকবার NADH2 তৈরি হবে। আর একবার তৈরি হবে NADH2 এক ছোটো ভাই, তার নাম FADH2। ওকে, তাহলে ও ঘুরছে চাকার মতো, ঘুরতে কন্টিনিউয়াস NADH2 FADH2 তৈরি করে যাচ্ছে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, এই পরপর ঘুরতে অ্যাকচুয়ালি ক্রেবস চক্রে একটা অ্যাসিটাইল কোএ 15খানা এটিপি তৈরি করতে পারে। এবার দেখো, আমাদের কাছে 2 অণু পাইরুভিক অ্যাসিড আছে, তার মানে 2টো অ্যাসিটাইল কোএ হবে, অর্থাৎ ক্রেবস চক্র অ্যাকচুয়ালি 2বার হবে। 2বার হলে আমরা কটা এটিপি পাচ্ছি? মোট 30খানা। তাহলে শ্বসনে মোট কটা এটিপি হলো? এখানে 30টা এটিপি। 2বার 2টো পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্র করে 30টা এটিপি তৈরি করবে, আর
গ্লাইকোলাইসিসে তৈরি হবে 8 এটিপি, তাহলে মোট এটিপি আমরা পেলাম 38খানা এটিপি শ্বসন দ্বারা তৈরি হয়। প্রশ্ন হলো কিভাবে, কোথায় এটিপি কোথায় তৈরি হয়, কিভাবে তৈরি হয়, তার উত্তরের জন্য আমরা আরেকটা জায়গায় চলে আসি। এটিপি কোথায় তৈরি হয়? উত্তর হচ্ছে NADPH2 এবং তার ছোট ভাই FADH2, এই দুজন মিস্ত্রি তারা এটিপি তৈরি করে। কোথায় তৈরি করে? উত্তর হলো মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি। এই ক্রিস্টির মধ্যে F0F1 দানা থাকে। এই যদি মাইটোকন্ড্রিয়ার একটা ক্রিস্টি হয়, তার গায়ে এরকম পেরেকের মতো F0F1 দানা থাকে, যাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হয় অনেকটা এই রকম। তারা এডিপি থেকে এটিপি উৎপন্ন করে, ঠিক যে কাজটা ক্লোরোপ্লাস্টের মধ্যেও করছিল। তাহলে দেখো, আমাদের গ্লাইকোলাইসিস চলছে, আমাদের ক্রেবস চক্র চলছে, এবং প্রত্যেক কটা স্টেপে NADH2 FADH2 তৈরি হচ্ছে। এই NADH2 FADH2রা চলে আসছে কোথায়? চলে আসছে ক্রিস্টিতে। এই ক্রিস্টির মধ্যে কে আছে? F0F1 দানা। তারা কি করছে? ইলেকট্রন পরিবহনের মাধ্যমে NADH2 FADH2 থেকে NADH2 থেকে 3টে এটিপি, FADH2 থেকে 2টো এটিপি তৈরি করে। এটা হলো এটিপি তৈরির অ্যাকচুয়াল প্রসেস। তাহলে শ্বসনের 3টে স্টেপ হলো। কি কি স্টেপ? গ্লাইকোলাইসিস, যে পদ্ধতিতে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড। ক্রেবস চক্র, যে পদ্ধতিতে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে অ্যাসিটাইল কোয়েতে, তার সাথে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড যুক্ত হয়ে একটা চক্রাকার পদ্ধতিতে ক্রেবস চক্রের মাধ্যমে 30খানা এটিপি তৈরি হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে। আর এই এটিপি তৈরির এক্স্যাক্ট পদ্ধতিটা অ্যাকচুয়ালি পারফর্ম করবে কে? তো পারফর্ম করবে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির F0F1 দানা, যেখানে এটিপি তৈরি হবে। ইলেকট্রন পরিবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETS। পুরো আইডিয়াটা ক্লিয়ার? আরেকটা ছোট্ট কথা বলে রাখি, শ্বসন না 2টো টাইপের হয়। কেন 2টো টাইপের হয়? একটা জিনিস শোনো, এই পুরো যে পদ্ধতিটা আমরা পড়লাম, এই খাবার পোড়ানো, এই পুরোটায় অক্সিজেন ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। ছোট করে বলতে গেলে, গ্লুকোজের সাথে অক্সিজেন মিশে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, জল তৈরি করে, আর 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। ভালো করে মনে রাখবে, এক অণু গ্লুকোজ শ্বসন হলে 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর এই পুরো কাজটায় অক্সিজেন মানে বাতাস লাগছে বলে, বাত ইকুয়াল টু, এখানে আমরা অক্সিজেন ধরবো, এই শ্বসনটাকে বলে সবাত শ্বসন। উন্নত উদ্ভিদ প্রাণী প্রায় সবাই সবাত শ্বসন করে। শ্বসনের আর একটা টাইপ আছে, তাকে বলে অবাত শ্বসন, অ্যানএরোবিক রেসপিরেশন। এই অ্যানএরোবিক রেসপিরেশন মানে কি? যে ক্ষেত্রে সেই সমস্ত জীব, মানে যেমন ইস্ট, যেমন মাটির নিচে থাকা কেঁচো, যেমন দুধের মধ্যে থাকা ল্যাক্টো মানে দুধ, ব্যাসিলাস মানে হচ্ছে ডান্ডার মতো দেখতে ব্যাকটেরিয়া, দুধের মধ্যে থাকা ডান্ডার মতো ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস, এরা এমন জায়গায় থাকে যেখানে কোনো ডাইরেক্ট অক্সিজেন নেই। তাহলে তারা কি করে শ্বসন করবে? ডাইরেক্ট অক্সিজেন ছাড়া শ্বসনকে বলে অবাত শ্বসন, যেখানে তারা ইউজ করবে নাইট্রেট লবণ। কারা নাইট্রেট লবণ ইউজ করবে? উত্তর হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা। ওকে, যেসব ব্যাকটেরিয়া নাইট্রেট লবণ ইউজ করে অবাত শ্বসন করবে, তারা হলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারা গ্লুকোজকে নাইট্রেট লবণ দ্বারা 6টা কার্বন ডাইঅক্সাইড, 6টা জল এবং 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করবে, যেটা এটার থেকে বেশ কম। তাকে বলে অবাত শ্বসন। এই অবাত শ্বসনেরই আরেকটা ধরন হচ্ছে সন্ধান, যেখানে গল্পটা কি হয়, গ্লুকোজ অর্ধেক বা তার চেয়েও কম পড়ে হাফ বয়েল হয় বা আরও কম হয়। কেন? কারণ অক্সিজেন নেই। ওকে, তার ফলে কি তৈরি হয়? তার ফলে তৈরি হয় ইথাইল অ্যালকোহল এবং কিছু পরিমাণ শক্তি। এটাকে আমরা বলবো কোহল সন্ধান। ওকে, কোহল সন্ধান করবে ইস্ট। তার বডিতে একটা উৎসেচক থাকে, তার নাম জাইমেজ। তাহলে ইস্ট জাইমেজ উৎসেচকের মাধ্যমে কোহল সন্ধান করবে, ইথাইল অ্যালকোহল তৈরি করবে, যা মদ্য শিল্পে খুব কাজে লাগে। এই বিষয়ে বাচ্চাদের বেশি কিছু বলতে নেই।
একইভাবে আরেকটা পদ্ধতিতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ারা তারা এরকমই গ্লুকোজের আংশিক শোষণ স্লো একেবারে হাফ বয়েল করে তৈরি করবে ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ কিনা ওরা অক্সিজেনের অভাবে গ্লুকোজকে পুরো পোড়াতে পারছে না, যতটা পারছে ততটা করছে, তার ফলে কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হবে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, এটাকে আমরা বলবো ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তাহলে সন্ধান মোটামুটি দুটো প্রকারের, কোহল সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ওকে, এখানেও উৎসেচক লাগবে, উৎসেচকের মাধ্যমে কাজ হবে। আর এই ল্যাকটিক অ্যাসিড সন্ধানের আরেকটা খুব দরকারি ব্যাপার হলো আমাদের পেশিতে যখন অক্সিজেনের বেশ অভাব দেখা দেয় তখন পেশিকে এটিপি তৈরি করার জন্য, দেখো অক্সিজেনের অভাব, পেশিকে এটিপি বানাতে হবে। পেশি কি করবে? পেশি বললো ভাই অক্সিজেন ছাড়া প্রসেস কি, বললো এই কাজটা করতে পারেন আপনি, ল্যাকটিক অ্যাসিড বানাতে পারেন। তাহলে আমাদের পেশিও অক্সিজেনের অভাবে ল্যাকটিক অ্যাসিড বানাবে, তার ফলে পেশির গায়ে ল্যাকটিক অ্যাসিড দইয়ের মতো, দই জমে যাবে, তাকে বলে পেশির ক্লান্তি। হাঁটলে, দৌড়ালে, ফুটবল খেললে, পুজোয় প্রচুর প্রচুর হেঁটে ঠাকুর দেখলে পায়ে যে ক্লান্তিটা দেখা যায় সেটা ল্যাকটিক অ্যাসিড জমার জন্য, পেশির অবাধ শ্বসনের জন্য হয়। ওকে, তাহলে দেখো ইথাইল অ্যালকোহল অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড এদের দুজনেরই অর্থনৈতিক বিরাট গুরুত্ব রয়েছে। এখান থেকে দই তৈরি হয়, মিষ্টি শিল্প, পনির, টোফু এটসেট্রা তৈরিতে খুব কাজে লাগে। ওকে, তাহলে আমরা পুরো শ্বসন পদ্ধতিটা পড়লাম, আশা করি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। ওকে, চলো আমরা একটা ছোট্ট ছবি দেখে নিই। দেখো এই হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ আমাদের কোষের বাইরে থেকে রক্ত দিয়ে গ্লুকোজ ট্রান্সপোর্টারের মাধ্যমে ঢুকে যায় কোষের ভেতরে সাইটোপ্লাজমে। এই সাইটোপ্লাজমে গ্লুকোজ ভাঙতে ভাঙতে তৈরি করে পাইরুভেট, মানে পাইরুভিক অ্যাসিড। 3টে কার্বনোলা তৈরি করলো আর 8টা এটিপি তৈরি করলো। তারপর কি হয়? তারপর এই পাইরুভিক অ্যাসিড ঢুকে গেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এই দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাইরুভিক অ্যাসিড ঢুকে তৈরি করেছে অ্যাসিটাইল কোয়ে, তাছাড়া ওর সাথে যুক্ত হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরা দুজন যুক্ত হয়ে ক্রেবস চক্র সম্পন্ন করে, তার ফলে NADH2 FADH2 তৈরি হয়, যারা চলে আসছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির মধ্যে এসে ইলেকট্রনগুলো পরিবহনের মাধ্যমে তৈরি হয় ATP। ইলেকট্রন পরিবহনের মাধ্যমে তৈরি হয় ATP। ওকে, এইভাবে আমরা মোট 38 অণু ATP পেতে পারি। এটা নিয়ে একটু মতভেদ আসে, তবে মোটামুটি 38 অণু ATP পাওয়া যায়। আশা করি পুরো বিষয়টা তোমাদের স্পষ্ট হয়েছে। পরের ক্লাসে আমরা হার্ট পড়বো, হৃৎপিণ্ড। আজকের মতো পড়া কমপ্লিট, টাটা।